সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনলাইন ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটি নিয়ে আমি একটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি। তোমরা হয়তো জানো, সেই ক্লাসটি আমি নিয়েছিলাম যে অবচয় ধার্যের জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি পদ্ধতি ছিল সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, যে পদ্ধতি নিয়ে আমি গত অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম। তো অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতির মধ্যে আজকে আমরা আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করছি, সেটি হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এগুলো সাধারণত একই পদ্ধতি হিসাবে ট্রিট করা হয়ে থাকে। যদিও বাংলাদেশের ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বই রয়েছে, সেখানে এক একজন লেখক এক একভাবে উপস্থাপন করেছে। যাই হোক, আমরা আজকে আলোচনা করব ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতির শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে ক্রমহ্রাসমান জের অর্থাৎ ক্রমহ্রাসমান, ক্রমান্বয়ে কমতে থাকবে। কি কমতে থাকবে? জের, উদ্বৃত্ত কমতে থাকবে। কিসের? সম্পদের। যেহেতু আমরা অবচয় ধার্য করে থাকি বা নির্ণয় করে থাকি বা নির্ধারণ করে থাকি সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির উপর, সুতরাং সেই সম্পত্তির জের কি ক্রমান্বয়ে কমতে থাকবে। আমরা একটা উদাহরণ দিয়ে এই পদ্ধতিতে অবচয়টা বের করছি। ধরে নিলাম যন্ত্রপাতির ক্রয় মূল্য 90,000 টাকা, আমদানি শুল্ক 5,000 টাকা, পরিবহন ব্যয় 5,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল কার? যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 7,000 টাকা। বার্ষিক অবচয়ের হার 40%, শতকরা 40 ভাগ। প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করা। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এখন আমরা গত ক্লাসে বলেছি, আপনি যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে যান না কেন, আপনার প্রথম কাজটি হলো যে সম্পত্তির ক্রয় মূল্য বা অন্য কোনো খরচ দেয়া থাকবে, সেখান থেকে প্রথমেই সম্পত্তিটার মোট মূল্য আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 90,000 এবং এই যন্ত্রটার পিছনে আমদানি শুল্ক এবং পরিবহন ব্যয় খরচ হয়েছে। সুতরাং যন্ত্রপাতির মোট মূল্যটা হবে ক্রয় মূল্য প্লাস ওই সম্পত্তির পিছনে যত খরচ হবে, সম্পত্তিটি পরিচালনযোগ্য করা পর্যন্ত যত খরচ হবে, সব খরচ ওই সম্পত্তির মূল্যের সাথে যোগ হয়ে হবে সম্পত্তির মোট মূল্য, এবং ওটাই হবে সম্পত্তির মূল্য। সুতরাং যন্ত্রপাতির মোট মূল্য হলো 1 লক্ষ টাকা। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সবাই মাথায় রেখে দেবে, আমি লিখছি না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করার সময় সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য সম্পত্তির মোট মূল্য থেকে বাদ দিতে হয় না। অর্থাৎ এই পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য হবে যেটি সম্পত্তির মোট মূল্য, সেটি হবে অবচয়যোগ্য মূল্য। তাহলে আমার প্রথম দিকে অবচয়যোগ্য মূল্য কত টাকা? 1 লক্ষ টাকা। আরেকটি কথা মনে রাখতে হবে তোমাদেরকে, সেটি হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার ক্ষেত্রে আমরা আয়ুষ্কাল দিয়েও করতে পারি অথবা অবচয়ের হার দিয়েও আমরা অবচয় নির্ণয় করতে পারি। কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে অবশ্যই অবচয়ের হার লাগবে, অবশ্যই অবচয়ের হার লাগবে। আর প্রশ্নে যদি অবচয়ের হার দেয়া না থাকে, তাহলে অবশ্যই অবচয়ের হার বের করে নিতে হবে যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমি আরেকটু বলে নিই, খুব সহজ। আমরা সরলরৈখিক পদ্ধতিতে দেখিয়েছি কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয়ের হার নির্ণয় করতে হয়। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে
অবচয়ের হার যদি দেওয়া না থাকে আমরা নির্ণয় করে নেব কিভাবে? সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়ের হার বের হয় তার দ্বিগুণে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার। অথবা আমরা সংক্ষিপ্ত একটা পদ্ধতিও করতে পারি, আমি একটু কোনায় দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিও দেখেছিলাম, সেখানে অবচয়ের হার বের করতাম আমরা কি দিয়ে? 100 ভাগ আয়ুষ্কাল অথবা 1 ভাগ আয়ুষ্কাল ইন্টু 100। কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতি সরলরেখিকে যেটা, সেটাকে আমরা জাস্ট 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয়ের হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি ক্রমহ্রাসমান জের পদ্ধতি কিভাবে অবচয় আমরা নির্ণয় করব। তাহলে অবচয় নির্ণয় করার জন্য কি লাগবে আমাদের? অবচয়ের হার। আমাদের এই প্রশ্নে আমরা যে উদাহরণটি বোর্ডে লিখেছি সেখানে অবচয়ের হার দেয়া আছে কত পার্সেন্ট? 40%। অর্থাৎ 1 বছরে আমরা সম্পত্তির উপর অবচয় দেব শতকরা 40 ভাগ, এবং সম্পত্তি হবে মোট মূল্য। সেক্ষেত্রে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেব না। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করাটা সহজ হয় তখন যখন আমরা অবচয় সারণীর মাধ্যমে অবচয় বের করব। তা আমরা একটা অবচয় সারণী করেছি, এখানে আমরা লিখে দিচ্ছি অবচয় নির্ণয় সারণী বা অবচয় সারণী। একটু দেখে নাও তোমরা বোর্ডে। প্রথমে বছর, অর্থাৎ আমরা কোন বছরের অবচয় বের করব। প্রারম্ভিক মূল্য, কার প্রারম্ভিক মূল্য? এই অঙ্কের ক্ষেত্রে যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য। এরপর অবচয়ের হার, অর্থাৎ আমরা শতকরা কত ভাগ হারে অবচয় ধরবো। এরপর অবচয়ের পরিমাণ, অবচয়ের পরিমাণ প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ। তারপরে পুঞ্জীভূত অবচয় মানে জমাকৃত অবচয়, প্রত্যেক বছর শেষে কি পরিমাণ অবচয় জমা হচ্ছে, এটি একটি তহবিল। এটার অন্য নামও হতে পারে অবচয় সঞ্চিতি অথবা ক্রমযোজিত অবচয়, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ হতে থাকবে। এই কলামটি অবচয় নির্ণয় করার ক্ষেত্রে অবচয় সারণীতে এই কলামটি না করলেও চলে, কারণ আমাদের মূল লক্ষ্য হলো প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করা। তাহলে অপুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বা ক্রমযোজিত অবচয় এই কলামটি না করলেও চলে, কিন্তু আমরা করেছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে প্রত্যেক বছর শেষে একটা সম্পত্তির 1 বছর শেষে কত টাকা অবচয় জমা হলো, 2 বছর শেষে কত টাকা অবচয় জমা হলো, 3 বছর শেষে কত টাকা অবচয় জমা হলো। সর্বশেষ হবে ক্রমহ্রাসমান জের বা সমাপনী মূল্য, অর্থাৎ একটা নির্দিষ্ট বছর অবচয় বের করার পর ওই বছরের শেষে ওই সম্পত্তিটার মূল্য কত দাঁড়ায়। ক্রমহ্রাসমান জের অর্থাৎ ক্রমান্বয়ে হ্রাস হয়ে ক্রমান্বয়ে কমে সেই সম্পত্তিটার উদ্বৃত্ত কত টাকা আছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সমাধানে। প্রথম বছরের প্রারম্ভিক মূল্য যখন আমরা কিনেছি তখন সম্পত্তিটার মূল্য হলো 1 লক্ষ টাকা, অবচয়ের হার হলো 40%। তাহলে আমরা প্রারম্ভিক মূল্যের উপর অবচয়ের হারটা অ্যাপ্লাই করে আমরা ওই বছরের অবচয় বের করবো। কোন বছরের? প্রথম বছরের। তাহলে প্রথম বছরের অবচয় হলো 40,000 টাকা। তাহলে প্রথম বছরের অবচয় 40,000 টাকা। এই প্রথম বছরের অবচয়টাকে প্রথম বছরের সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে বাদ দিলে আমরা ক্রমহ্রাসমান জের বা সমাপনী জের পাবো কত? 60,000 টাকা। পুঞ্জীভূত অবচয়টা আমি একটু পরে আসছি। ক্রমহ্রাসমান জের 60,000 টাকা। তাহলে প্রথম বছরের সমাপনী মূল্য বা ক্রমহ্রাসমান জের 60,000 টাকা। তাহলে প্রথম বছরের শেষে যে মূল্যটা দাঁড়াবে সেটা হবে ঠিক তার পরের বছরের প্রারম্ভিক মূল্য। তাহলে দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূল্য হলো 60,000 টাকা, আবারও অবচয়ের হার 40%, 24,000 টাকা। আবার দ্বিতীয় বছরের অবচয়টা দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূল্য থেকে বাদ দিলে আমরা ক্রমহ্রাসমান জের পাবো কত? 36,000 টাকা। আবার দ্বিতীয় বছরের ক্রমহ্রাসমান জের বা সমাপনী মূল্যটা হবে তৃতীয় বছরের জন্য প্রারম্ভিক মূল্য। আবার তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্যের উপর আমরা 40% অবচয় ধরলে পাচ্ছি 14,400 টাকা। এটা হলো তৃতীয় বছরের অবচয়। এই তৃতীয় বছরের অবচয়টা আমরা তৃতীয় বছরের সম্পত্তির বা যন্ত্রপাতির প্রারম্ভিক মূল্য থেকে বাদ দেব। দেওয়ার পরে আমরা পাবো ক্রমহ্রাসমান জের।
তৃতীয় বছর শেষে ক্রমহ্রাসমান জের হলো 21,600 টাকা। এভাবে যতদিন আয়ুষ্কাল ততদিন অবচয় নির্ণয় আমরা করতে থাকবো। কিন্তু আমাদের অঙ্কে আয়ুষ্কাল দেয়া আছে 5 বছর, আমাদেরকে অবচয় বের করতে বলছে কয় বছরের? 3 বছরের জন্য। কিন্তু আমরা 3 বছর পর্যন্ত করার পরে আমাদের ক্রমহ্রাসমান যে দাঁড়াইছে 21,600 টাকা এবং তৃতীয় বছরে অবচয় 14,400, দ্বিতীয় বছরে 24,000 টাকা এবং প্রথম বছরে 40,000 টাকা। আমরা 40% হারে অবচয় বের করার পরে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই তৃতীয় বছর শেষে প্রশ্ন অনুসারে সমাধান শেষ। কিন্তু আমি এখানে যেহেতু আয়ুষ্কালটা একটু কম আছে 5 বছর, এই জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, অর্থাৎ বাড়তি 2 বছর করেছি। কেন করেছি একটু পরে তোমরা বুঝতে পারবে। বাড়তি 2 বছর করেছি, এটা আমাদের কাছে প্রশ্নে কিন্তু চাই নাই, আমরা করেছি। এটা জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে তৃতীয় বছর শেষে ক্রমহ্রাসমান জের 21,600, আমরা চতুর্থ বছরের প্রথমে প্রারম্ভিক মূল্য বসাবো 21,600, এটার উপর 40% করলে হয় 8,640। আবার চতুর্থ বছরের অবচয়ের পরিমাণ চতুর্থ বছরের প্রারম্ভিক মূল্য থেকে বাদ দিলে আমরা সমাপনী মূল্য বা ক্রমহ্রাসমান জের পাবো 12,960। কত বছর শেষে? 4 বছর শেষে। এবং পঞ্চম বছরের প্রারম্ভিক মূল্য দাঁড়াবে 12,960। এখন যেহেতু যন্ত্রপাতির আয়ুষ্কাল হলো 5 বছর, সুতরাং আমরা পঞ্চম বছরে অবচয় নির্ণয় করার সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ শেষ বছরে, আয়ুষ্কালের শেষ বছরে সম্পত্তির অবচয় নির্ণয় করার সময় আমাদেরকে একটু সতর্ক হয়ে অবচয়টি নির্ণয় করতে হবে। কেননা সেই ক্ষেত্রে আমরা যদি 40% অবচয় ধরি, তাহলে আমার সর্বশেষ ক্রমহ্রাসমান জের নাও মিলতে পারে। এর কারণ হলো এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে কত? 7,000 টাকা। অর্থাৎ এই সম্পত্তিটি 5 বছর ব্যবহার করার পরে, 5 বছর অবচয় নির্ণয় করার পরে এই সম্পত্তিটির বাজার মূল্য বা বিক্রয় মূল্য, অর্থাৎ 5 বছর শেষে যেটা রয়ে যাবে সেটার মূল্য দাঁড়াবে 7,000 টাকা। সুতরাং 5 বছরে অবচয় বের করার পরে এবং 5 বছরের অবচয় সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে বাদ দেওয়ার পরে অবশ্যই পঞ্চম বছর শেষে আমার সম্পত্তির ক্রমহ্রাসমান জের বা সমাপনী জের 7,000 টাকা থাকতে হবে। অথবা যদি ভগ্নাবশেষ মূল্য না দেয়া থাকে, তাহলে আমাকে 5 বছর শেষে অবশ্যই ক্রমহ্রাসমান জের বা সমাপনী জের হবে 0। অর্থাৎ 5 বছরের মধ্যে আমার পুরো সম্পত্তির মূল্য শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু আমার এখানে ভগ্নাবশেষ মূল্য আছে কত? 7,000 টাকা। তাহলে আমি আয়ুষ্কালের শেষ বছরে অবচয় বের করার ক্ষেত্রে আমরা সব সময় ভগ্নাবশেষ মূল্যটি ক্রমহ্রাসমান জেরে বসায় দেব। শেষ বছরে ক্রমহ্রাসমান জের বা সমাপনী মূল্যে বসায় দেব এবং শেষ বছরের অবচয়টি আমরা বের করব সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে আমরা শেষ বছরের অবচয়ের পরিমাণটা বের করব। এই ক্ষেত্রে 40% যদি আমরা করি, তাহলে আমার দেখা যায় যে ক্রমহ্রাসমান জের ভগ্নাবশেষ মূল্যের সমান হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। হয়তো কিছু কম হবে অথবা কিছু বেশি হবে। কিন্তু আমাদেরকে ভগ্নাবশেষ মূল্য মেলানোর জন্য আয়ুষ্কালের শেষ বছরে অবচয় বের করতে হবে কিভাবে? সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য, যেটা আমরা সমাপনী মূল্য বা ক্রমহ্রাসমান জেরে বসিয়েছি, সেটি আমরা বাদ দিলে পেয়ে যাব আমাদের আয়ুষ্কালের শেষ বছর, অর্থাৎ পঞ্চম বছরের অবচয়ের পরিমাণ 5,960 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, শেষ বছর আমরা অবচয় বের করব কিভাবে? যে প্রারম্ভিক মূল্য পঞ্চম বছর অর্থাৎ শেষ বছরের প্রারম্ভিক মূল্য থেকে কি বাদ দেব? ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যটি আমরা বাদ দেব। এটি আর বোর্ডে লিখছি না, তোমরা আশা করি মাথার ভিতর বিষয়টা ঢুকিয়ে নেবে, মেমোরিতে সেভ করে নেবে। এখন আমরা আসি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় আমরা আগে বলেছি, এটি হলো জমাকৃত অবচয়, অর্থাৎ প্রত্যেকটি বছর শেষে আমার যে অবচয় নির্ণয় করেছি সেই অবচয় নির্ণয় করার পরে কি পরিমাণ টাকা আমার অবচয় ফান্ডে জমা হচ্ছে সেটি আমরা সেই তহবিলটা দেখানোটাই হলো মূলত পুঞ্জীভূত অবচয়। তাহলে আমার প্রথম বছর শেষে অবচয়ের পরিমাণ কত? 40,000 টাকা। 40,000
তাহলে আমার প্রথম বছর শেষে অবচয় জমা হলো কত? 40,000 টাকা অবচয় তহবিলে বা পুঞ্জীভূত অবচয়ে। দ্বিতীয় বছর এসে আমার অবচয় হয়েছে 24,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার জমাকৃত অবচয়ের পরিমাণ কত? এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় যেটা দেয়া আছে ব্যালেন্স, সেটার সাথে আমরা দ্বিতীয় বছরের অবচয়টা যোগ করে পাবো দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়। আবার দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে আমরা তৃতীয় বছরের অবচয়ের পরিমাণটা যোগ করে পাবো তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয়। আবার তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে আমরা যোগ করব চতুর্থ বছরের অবচয়ের পরিমাণ, যোগ করে পাবো আমরা চতুর্থ বছর শেষে পুঞ্জীভূত অবচয়। এবং চতুর্থ বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে আমরা যোগ করব পঞ্চম বছরের অবচয়ের পরিমাণ, তাহলে আমরা পাবো পঞ্চম বছর শেষে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্রমহ্রাসমান জের বের করার অন্যভাবেও করতে পারি। যেমন ধরেন, প্রথম বছর শেষে প্রথম বছরের প্রারম্ভিক মূল্য থেকে প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় বাদ দেব। প্রথম বছরের প্রারম্ভিক মূল্য থেকে অর্থাৎ সম্পত্তির প্রথমে যে মোট মূল্য নির্ণয় করছি সেটা থেকে দ্বিতীয় বছরের আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পাবো দ্বিতীয় বছরের ক্রমহ্রাসমান জের। এভাবেও করা যায়, তবে এটি তোমাদের জন্য একটু জটিল হয়ে যাবে। আমি প্রথমে যেটি আলোচনা করেছি সেটি স্মরণ রাখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সহজ পন্থা, অর্থাৎ আমরা অবচয় সারণীর মাধ্যমে অবচয় বের করে দেব। সবসময় মাথা রাখবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য অবশ্যই অবচয়ের হার লাগবে। প্রশ্নে সেটা দেওয়া না থাকলে আমরা সেটা বের করে নেব। এবং আরেকটি জিনিস মনে রাখবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য সম্পত্তির মোট মূল্য থেকে বাদ দিতে হয় না যখন আমরা অবচয় নির্ণয় করতে যাব। আর তৃতীয় একটা কথা বলে রাখি, এই পদ্ধতিতে প্রতি বছরে অবচয় সমান হয় না। প্রথম দিকে অবচয়ের পরিমাণটা, অর্থাৎ প্রথম দিকের বছরগুলোতে অবচয়ের পরিমাণগুলো বেশি হয়, এরপরে ক্রমান্বয়ে কমতে থাকে, কেননা পদ্ধতিটার নামই হলো ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রমান্বয়ে কমতে থাকবে। এটি হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এবার আসি আমরা অন্য একটা বিষয়, সেটা হলো আমরা এই পর্যন্ত দুটি পদ্ধতি আলোচনা করেছি যে কোন পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করে, কিন্তু অবচয় নির্ণয় করার পরে কি করবে? অবচয় নির্ণয় করার পরে এই অবচয়কে হিসাবের খাতায় হিসাবভুক্ত করতে হবে। আর সেই হিসাবভুক্ত করার জন্য, অবচয় হিসাবভুক্ত করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সনাতন পদ্ধতি, একটি হলো আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিকে আমরা বলে থাকি সাধারণত অবচয়কে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানো, অর্থাৎ প্রতি বছরের অবচয়কে প্রতি বছরের সম্পত্তি প্রারম্ভিক মূল্য থেকে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ সম্পত্তি থেকে আমরা বাদ দেবো। আরেকটি পদ্ধতি হলো অবচয়কে সম্পত্তি থেকে বাদ না দিয়ে দেখানো পদ্ধতি, এটি হলো আধুনিক পদ্ধতি। এখন আর আমরা সনাতন পদ্ধতিতে সাধারণত অবচয় হিসাবভুক্ত করি না। আমরা এখন চলে যাচ্ছি কিভাবে অবচয় হিসাবভুক্ত করব, এই সম্পর্কিত আমরা পদ্ধতি আলোচনা করব এবং বোর্ডে লিখে দেব। তোমরা সেটি বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখেছি অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া বা অবচয় হিসাবভুক্তকরণের জন্য কোন জাবেদাগুলো লাগে। সাধারণত আমরা জানি যে কোনো লেনদেন হিসাবভুক্ত করতে হলে প্রথমে জাবেদা করতে হয়। সুতরাং এখানে অবচয় সম্পর্কিত লেনদেনগুলো হিসাবভুক্তকরণের জন্য আমরা অনেকগুলো জাবেদা লিখেছি, যেটাকে আমরা বলি অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়ার আধুনিক পদ্ধতি। প্রথমে হলো আপনি অবচয় নির্ণয় করবেন, তো পরে প্রথমে আগে কি করতে হবে, সম্পদটা অর্জন করতে হবে। সে সম্পদ অর্জন করা হলে বা ক্রয় করা হলে আমরা জাবেদা করব সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, নগদান অথবা ব্যাংক অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট সম্পদের ক্ষেত্রে সম্পদের কি মূল্য হবে, সেটা হবে মোট মূল্য। অর্থাৎ একটা সম্পত্তি ক্রয় থেকে শুরু করে পরিচালনযোগ্য করা পর্যন্ত যত খরচ যাবে সবকিছু ওই সম্পত্তির মোট মূল্য হিসাবে আমরা মূল্যায়িত করব। তাহলে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, আর সেটি যদি আমরা নগদে ক্রয় করে থাকি আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা কমে যাবে, নগদান ক্রেডিট। যদি আমরা চেকের মাধ্যমে কিনে থাকি ব্যাংক ক্রেডিট। যদি আমরা সম্পত্তি বাকিতে অর্জন করে থাকি তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। এরপর যখন অবচয় ধার্য করা হয়, কি করা হয়, যখন অবচয় ধার্য করা হয় তখন অবচয়টা যখন আমরা অবচয় বিভিন্ন পদ্ধতিতে যখন অবচয় নির্ণয় করে থাকি, সে প্রত্যেক বছরের অবচয় হিসাবভুক্ত করার জন্য জাবেদা হবে অবচয় খরচ ডেবিট। যেহেতু এটি একটি খরচ, অদৃশ্যমান খরচ, অবচয় খরচ ডেবিট। পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয় হলো ক্রেডিট। এখানে এই পার্থক্যটা, যদি আমরা আধুনিক পদ্ধতিতে পুঞ্জীভূত অর্থাৎ অবচয়গুলো পুঞ্জীভূত অবচয় তহবিলে একটা তহবিলে জমা হতে থাকবে, কিন্তু যদি সনাতন পদ্ধতিতে করতাম এখানে পুঞ্জীভূত অবচয় না করে আমরা সম্পত্তির অর্থাৎ ওই বছরের অবচয় দ্বারা সম্পত্তির মূল্যটা কমিয়ে দিতাম। এখানে হবে সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, আধুনিক পদ্ধতি, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এরপরে এটি যেহেতু একটি নামিক হিসাব, খরচ হিসাব, ব্যয়বাচক হিসাব, এটাকে বছরের শেষে আমরা বন্ধ করতে হবে, ক্লোজ করতে হবে। এই ক্লোজ করার জন্য আমাদেরকে একটা সমাপনী দাখিলা দিতে হবে। সমাপনী দাখিলা অর্থাৎ আমার নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ বছর শেষে, হিসাবকাল শেষে সকল আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে আমরা কোথায় স্থানান্তর করব, আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে ওই আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে বন্ধ করব। তাহলে অবচয় খরচ আয় বিবরণীতে স্থানান্তরের জন্য অর্থাৎ আমরা অবচয় হিসাবটা বন্ধ করে দেব, একটা সমাপনী দাখিলা দেব, আয় বিবরণী ডেবিট অথবা আয় সারাংশ ডেবিট, আর আগে বলা হতো লাভ লোকসান হিসাব ডেবিট। কিন্তু আমরা এখন বলবো হয় আয় বিবরণী, না হলে কি আয় সারাংশ ডেবিট। এবং যেহেতু আমরা অবচয় খরচটি বন্ধ করে দিচ্ছি, সুতরাং আমার ওই বছরের অবচয় খরচ হয়ে যাবে কি ক্রেডিট। তাহলে অবচয় খরচ ক্রেডিট, অবচয় খরচ ডেবিট, ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমরা কোথায় দেখাই দিলাম, সেটাকে আয় বিবরণীতে দেখাই আমরা অবচয় খরচটা ক্লোজ করে দিলাম। এরপরে যদি আমার যে সম্পত্তিটা অর্জন করেছি এবং সেটা আমরা একটা দেখা যায় নির্দিষ্ট সময় আমরা অবচয় নির্ণয় করেছি, এরপর দেখা গেল আমরা সম্পদটা কি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আমরা নতুন একটা সম্পত্তি কিনবো, হয়তো এই জন্য আমরা পুরাতন সম্পদটা বিক্রি করে দিয়েছি। এখন সম্পদ বিক্রয়টা তিন ভাবে হতে পারে। একটা হলো ক্ষতিতে বিক্রয় করতে পারি, লাভে বিক্রয় করতে পারি, এবং লাভ ক্ষতি কোনোটাই হয় নাই, আমার কাছে যে মূল্য সম্পত্তির সেই মূল্য আমরা বিক্রি করতে পারি। সেক্ষেত্রে জাবেদা হবে বিক্রি করে আমরা যে টাকাটা পাবো নগদান অথবা ব্যাংক ডেবিট, আর যেই তারিখে আমরা বিক্রয় করব সেই তারিখ পর্যন্ত ওই সম্পত্তির যত পরিমাণ অবচয় জমা হয়েছে, তো অবচয় জমা হয় কোথায়, কি হিসাব দেখায়, সেটাকে আমরা পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয়। ঠিক যেই তারিখে আমরা সম্পত্তিটা বিক্রয় করছি সেই তারিখ পর্যন্ত যতটুকু অবচয় জমা হয়েছে পুঞ্জীভূত অবচয়ে, তত পুঞ্জীভূত অবচয়, তত অবচয়ের পরিমাণটিকে আমরা ডেবিট করে দেব। কেননা সম্পত্তি বিক্রি করলে সেই সম্পত্তির অবচয় পুঞ্জীভূত অবচয় ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। সেহেতু যখন আমরা অবচয় রাখি তখন পুঞ্জীভূত অবচয় কি হয়, ক্রেডিট হয়। এখন ওই সম্পত্তিটা যদি বিক্রি করে দিই, ওই সম্পত্তির পুঞ্জীভূত অবচয় তো ক্রেডিটে আছে, জমায়ে আছে, সুতরাং এটি যদি আমরা বিক্রি করে দিই আমার এটার পুঞ্জীভূত অবচয় থাকবে না, পুঞ্জীভূত অবচয়ের কোনো ব্যালেন্স থাকবে না ওই সম্পত্তি। এই জন্য আমরা পুঞ্জীভূত অবচয় ছিল ক্রেডিট, বিক্রি করার সময় ওই সম্পত্তির পুঞ্জীভূত অবচয়কে করে দেবো কি ডেবিট। ঠিক বিক্রয় তারিখ পর্যন্ত যতটুকু ওই তহবিলে ওই সম্পত্তির অবচয় জমা হয়েছে সেটাকে আমরা করব ডেবিট। এরপরে সম্পত্তি বিক্রিতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়,
সম্পত্তি বিক্রিতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিকে আমরা করব কি ডেবিট, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। এবং সংশ্লিষ্ট সম্পদকে করব ক্রেডিট, অর্থাৎ সম্পদের আমার যে মোট মূল্য, সেই মোট মূল্যটাকে আমরা করব কি ক্রেডিট। মোট মূল্যকে আমরা কি করব ক্রেডিট করব। আর যদি সম্পত্তি বিক্রয়তে মুনাফা হয়, লাভ হয়, তখন আমার এই সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট হবে না, কি হবে সম্পদ বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট। ঠিক যতটুকু লাভ হবে ততটুকু সম্পদ বিক্রয়জনিত মুনাফা হবে ক্রেডিট। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার সম্পদ বিক্রয়জনিত ক্ষতি বা লাভ আমরা কিভাবে বের করব? সেটা আমরা যে কোনো একটা অঙ্কের উদাহরণ মাধ্যমে বুঝাবো, অথবা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, করে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এক্ষেত্রে একটু বলে নিই, এই যে 4টে জাবেদা দেখিয়েছি, এই 4টে জাবেদার ক্ষেত্রে এখন তোমরা প্রশ্ন আরেকটি করতে পারো যে স্যার আপনি তো এখানে সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে যদি ক্ষতিতে বিক্রয় করেন ক্ষতি ডেবিট, তখন এটা আসবে না, মুনাফা ক্রেডিট আসবে না। আবার যদি মুনাফা হয় তাহলে ক্ষতি আসবে না, আবার যদি মুনাফা ক্ষতি কোনোটাই না হয় তাহলে এই দুটোই আসবে না। কিন্তু স্যার যদি ক্ষতি হয় ক্ষতিটা ডেবিট আর মুনাফা হলে ক্রেডিট হয়, তাহলে এটাও তো আয় এবং ব্যয়বাচক হিসাব, এটাকেও তো বন্ধ করা উচিত। হ্যাঁ, বইগুলোতে আমাদের নাই, এই ক্ষতি যদি হয়ে থাকে সেই ক্ষতিটাকেও বন্ধ করা উচিত। সেক্ষেত্রে যথারীতি আয় বিবরণী ডেবিট, ক্ষতি হয়ে যাবে কি ক্রেডিট। আমরা আগে বলেছি যে আমরা যখন আয় ব্যয় হিসাবভুক্ত করে থাকি, ব্যয়কে ডেবিট হিসাবে হিসাবভুক্ত করি, আয়কে ক্রেডিট হিসাবে হিসাবভুক্ত করি। বছর শেষে বা হিসাবকাল শেষে যখন আমরা এটা বন্ধ করে দেব, এটা বন্ধ করতে হয়, সমাপনী দাখিলা দিতে হয়, তখন আমরা ব্যয়কে করে দেব ক্রেডিট, আয় বিবরণী করব কি ডেবিট। যেমন এখানে ব্যয়, আয় বিবরণী ডেবিট, ব্যয় কি করেছি ক্রেডিট। ঠিক যদি সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে ক্ষতিটা সমাপনী দাখিলার ক্ষেত্রে হয়ে যাবে ক্রেডিট, আয় বিবরণী হবে ডেবিট। আর মুনাফার ক্ষেত্রে মুনাফা হয়ে যাবে ডেবিট, আয় বিবরণী হয়ে যাবে ক্রেডিট। এটা খুব একটা এসেনশিয়াল নয় এই চ্যাপ্টারের ক্ষেত্রে। যাই হোক, তোমরা এই যে 4টি জাবেদা লিখেছি এবং আমরা 2টি পদ্ধতিতে অবচয় বের করার সিস্টেম তোমাদেরকে দিয়েছি, ওই 2টি পদ্ধতি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমরা উদাহরণ দিয়েছি এবং সেই সাথে এই 4টি জাবেদা খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো অঙ্কই আসুক না কেন পরীক্ষায়, তোমার সমাধান অনেকখানি সহজ হয়ে যাবে আমি আশা করছি। এবং এই 2টা পদ্ধতিতে পরীক্ষা অঙ্ক এসে থাকে। আমরা আরও 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটি হলো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি এবং উৎপাদন একক এবং যন্ত্র ঘণ্টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। কেননা অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে সেই পদ্ধতিগুলো থেকে অঙ্ক এসে থাকে, যদিও সৃজনশীল অংশে আসে না, এবং ওই পদ্ধতিগুলো থেকে অনেক সময় ভার্সিটি ভর্তি পরীক্ষাও এসে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। এই করোনা মহামারীর সময় তোমরা ঘর থেকে বের হবে না, যদিও ঘর থেকে কোনো প্রয়োজনে বের হতে হয় অবশ্যই মুখে মাস্ক পরবে এবং বাহির থেকে এসে নিজে ফ্রেশ হয়ে নেবে, হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ওয়াশ করবে এবং বাহির থেকে এসে গোসলটা করে নেবে সাবান দিয়ে। ভালো থাকবা আর আল্লাহর কাছে দোয়া করো যাতে এই করোনা মহামারী থেকে আমরা মুক্তি পাই। সর্বশেষ আবারও ধন্যবাদ জানাচ্ছি চৌমনি সরকারি এসএ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্যারকে এই অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য, এবং ছাত্রছাত্রীদের এই অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসছে, সেজন্য স্যারকে আবারও ধন্যবাদ। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আল্লাহর কাছে দোয়া করবা যাতে এই দেশ, এই বিশ্ব করোনা